হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল, যার নাম দাবাং ক্লাস। এর উদ্দেশ্য হলো শেখো বিন্দাস। আজকে আমরা ইকোনমিতে কনসেপচুয়াল এমসিকিউ গুলো অ্যানালিসিস করব। আর আজকে আমাদের ইকোনমিতে ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারের কয়েকটা এমসিকিউ আমরা দেখে নেব। এবার এই প্রথম প্রশ্নটা, এটা 2013 সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় এসেছিল। তো এই প্রশ্নটা হচ্ছে, দ্য ন্যাশনাল ইনকাম অফ এ কান্ট্রি ফর এ গিভেন পিরিয়ড ইজ ইকুয়াল টু দ্য, বলে চারটে অপশন দিয়েছে। চারটের মধ্যে কোন অপশনটা হবে? প্রথম অপশনটা হচ্ছে টোটাল ভ্যালু অফ দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য ন্যাশনালস। তার মানে আমাদের দেশের লোকেরা যতটা গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউস করছে তার ভ্যালু। আর একটা হচ্ছে সাম অফ দ্য টোটাল কনজামশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ আমরা কতটা কনজিউম করছি বা কতটা ইনভেস্ট করছি বা এই করতে আমাদের যে খরচটা হচ্ছে সেই টোটাল সামটা। আর একটা হচ্ছে সাম অফ পার্সোনাল ইনকাম অফ ইন্ডিভিজুয়ালস, মানে এখানে দেশে যারা বসবাস করছে তাদের তোমার যে পার্সোনাল ইনকাম আছে সেটার যোগফলটা। আর আরেকটা হচ্ছে মানি ভ্যালু অফ দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড, অর্থাৎ ফাইনাল যে গুডসটা আসছে বা ফাইনাল যে সার্ভিসটা আসছে তাদের যে মোট মানি ভ্যালু যেটা আছে সেটাই হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে? তাহলে আমরা প্রথম অপশনটা একবার দেখে নিই। প্রথম অপশনটা বলছে টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য ন্যাশনালস। এক্ষেত্রে কিন্তু গুডস অ্যান্ড সার্ভিসেস এর কথা বলছে। এবার গুডস অ্যান্ড সার্ভিসেস বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে ফাইনাল গুডস আছে নাকি ইন্টারমিডিয়েট গুডস আছে? ফাইনাল গুডস মানে হচ্ছে যেটা ফাইনালি আমাদের হাতে আসছে, আর ইন্টারমিডিয়েট গুডস মানে হচ্ছে সেই সমস্ত গুডস যেটার ইন্টারমিডিয়েট কনজাম্পশন হচ্ছে। ইন্টারমিডিয়েট কনজাম্পশন মানে হচ্ছে কি, যে একটা স্টেজ অফ প্রোডাকশনে সেটা কনজিউম হয়ে যাচ্ছে, তাহলে সেটার ভ্যালুটা কি আমরা কনসিডার করব? আবার তার উপর এখানে আবার আরেকটা জিনিস দিয়েছে ন্যাশনালস। ন্যাশনালস মানে হচ্ছে আমাদের দেশের নাগরিকরা। আচ্ছা, বিদেশ থেকে যে সমস্ত লোকেরা আমাদের দেশে ফ্যাক্টরি তৈরি করে উৎপাদন করছে, তাহলে তারা যে জিনিসটা তৈরি করছে তাহলে সেটা কি আমরা কনসিডার করব না? কাজে এই অপশনটা কোনোভাবেই ঠিক মনে হচ্ছে না। কারণ বিদেশি যারা আছে, যারা আমাদের দেশে জিনিস উৎপাদন করছে, সেটা যেমন আমাদের কনসিডার করতে হবে, তেমনি এখানে গুডস বলতে আমাদের শুধুমাত্র ফাইনাল গুডসটাকেই কনসিডার করতে হবে। ইন্টারমিডিয়েট গুডসটার কনজাম্পশনটাকে আমরা এখানে ধরতে পারবো না। কাজেই ফার্স্ট যে অপশনটা আছে সেটা রং। তারপর 2 নম্বর অপশনটা বলছে সাম অফ টোটাল কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। দেখো, আমরা যখন জিডিপি ক্যালকুলেট করি, জিডিপি অ্যাট ধরো ফ্যাক্টর কস্ট আমরা যখন ক্যালকুলেট করছি, তখন এর ফর্মুলাটা হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস নেট এক্সপোর্টস, যেটা মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তো এটাই হচ্ছে তোমার জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্টের ফর্মুলা, যেখানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার তিনটেই আছে, তার সাথে নেট এক্সপোর্টসটাও জুড়ে রয়েছে। মানে এক্সপেন্ডিচার মেথডে আমরা যদি জিডিপিটা ক্যালকুলেট করি বা ন্যাশনাল ইনকামটাকে ক্যালকুলেট করতে যাই, তাহলে এটাই হচ্ছে ফর্মুলা। এবার 2 নম্বরটা অপশনটা কি বলেছে? সাম টোটাল অফ টোটাল কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, মানে এখানে কনজাম্পশন এক্সপেন্ডিচার আর ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার তো আছে, কিন্তু এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা নেই, আবার এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টসটাও নেই। তাহলে এটা তো কেউ ধরা যাচ্ছে না, তাহলে এটাও ভুল। আচ্ছা, এবারে হচ্ছে তোমার সাম অফ পার্সোনাল ইনকাম অফ অল ইন্ডিভিজুয়ালস, তার মানে যারা বসবাস করছে তাদের প্রত্যেকের পার্সোনাল ইনকামটাকে যোগ করে দাও, তাহলেই তোমরা দেশের ইনকামটা পেয়ে যাবে। এবারে ঘটনাটা হচ্ছে যে আমি যে ধরো চাকরি করছি, আমি চাকরি করে মনে করো ধরো যে 50,000 টাকা বেতন পাচ্ছি। এবার এই 50,000 টাকার থেকে আমাকে হয়তো 2-3 হাজার টাকা মাসে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু আমার হাতে তাহলে কেটে কুটে আসছে ধরো ওই 47 কি 48 হাজার টাকা। তাহলে এই বাকি যে 2-3 হাজার টাকা যেটা কেটে নিল, সেই টাকাটা তো আমার হাতে এলো না, সেটা তো চলে গেল সরকারের খাতায়। তাহলে আমি যদি এই 47,000 বা 48,000 টাকাটাকে প্রত্যেকের ক্ষেত্রে যোগ করতে থাকি, তাহলে কি আমরা টোটাল ইনকামটা পাবো, ন্যাশনাল ইনকামটা? নিশ্চয়ই পাবো না। তাহলে ট্যাক্সগুলো গেল কোথায়? এবার ট্যাক্স ছাড়া ধরো আমার যদি ব্যবসা থাকে, তাহলে আনডিস্ট্রিবিউটেড প্রফিটস বা রিটেন আর্নিংস আছে, সেগুলো আমি হয়তো পরে কখনো বোঝাবো। তো সেই সমস্ত জিনিসগুলো আমি কনসিডার করতে পারছি না। কাজেই 3 নম্বর অপশনটা দিয়েও আমার কিন্তু ন্যাশনাল ইনকামের কনসেপ্টটা ফুলফিল হচ্ছে না, কাজেই 3 নম্বর অপশনটাও আমার ভুল। আচ্ছা, এবার 4 নম্বর অপশনটা কি আসছে? মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড। তার মানে ফাইনাল গুডস মানে আমরা হাতে যেটা পাচ্ছি ফাইনালি, তার যে মানি ভ্যালু যেটা আছে, মানে সেটাকে যদি আমরা কোনো কারেন্সিতে কনভার্ট করতে যাই, তাহলে তার জন্য আমাকে যে দামটা দিতে হবে সেটাই হচ্ছে তার মানি ভ্যালু। তাহলে এই যে দেশের মধ্যে যতগুলো গুডস বা যতগুলো সার্ভিস তৈরি হয়েছে, সেগুলো যদি আমরা টোটাল করি বা টোটাল করে তার যদি মানি ভ্যালুটা আমরা দেখি, সেই মানি ভ্যালুটাই হবে হচ্ছে আমাদের কান্ট্রির ন্যাশনাল ইনকাম। কাজেই অপশন 4 এটাই হচ্ছে কারেক্ট অপশন।
আমরা এবার পরের কোয়েশ্চেনে যাব, সেটা হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। ইন দ্য কেস অফ রিয়েল জিডিপি, ইভ্যালুয়েশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ ডান অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস। মানে রিয়েল জিডিপির ক্ষেত্রে আমরা গুডস অ্যান্ড সার্ভিসের ভ্যালুটা কনস্ট্যান্ট প্রাইসে ধরছি। ইন দ্য কেস অফ নমিনাল জিডিপি, ইভ্যালুয়েশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ ডান অ্যাট কারেন্ট প্রাইসেস। মানে নমিনাল জিডিপির ক্ষেত্রে আমরা কারেন্ট বা বর্তমান বাজার মূল্যটাকেই আমরা কনসিডার করছি সেই ফাইনাল গুডস আর সার্ভিসের টোটাল ভ্যালুটা বের করার জন্য। আর দ্য রেশিও অফ রিয়েল জিডিপি টু নমিনাল জিডিপি ইজ কল্ড জিডিপি ডিফলেটর। মানে জিডিপি ডিফলেটর হচ্ছে রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপির রেশিও। তো এটা জানার জন্য আমাদের কি করতে হবে, রিয়েল জিডিপি আর নমিনাল জিডিপিটা জানতে হবে। রিয়েল জিডিপি মানে কি আর নমিনাল জিডিপি মানে কি, এটা আমাদের এখন একটু জেনে নিতে হবে। তো তার আগে একটা বড় প্রশ্ন আসে যে আমরা জিডিপিটাকে দুটো ভাগে ভাগ করছি কেন? আমরা তো একটা জিডিপি বলতে পারতাম, তাহলে রিয়েল জিডিপি নমিনাল জিডিপির প্রশ্ন আসছে কেন? এই প্রশ্নটা এই জন্য আসছে কারণ আজকে বা এই বছর আমরা যে সমস্ত গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো তৈরি করছি সেগুলোর যে মোট মার্কেট ভ্যালু আছে বা বাজারে সেই জিনিসগুলোকে বিক্রি করলে যে ভ্যালুটা আমরা পাবো, আর আজ থেকে 10 বছর বাদে সেই একই জিনিস তৈরি করে বাজারে বিক্রি করলে যে ভ্যালুটা আমরা পাবো, সেই দুটো কিন্তু আলাদা। কারণ জিনিসপত্রের দাম 10 বছরে বাড়বে। ঠিক তেমনি আজ থেকে 10 বছর আগে সেই একই জিনিস আমরা তৈরি করে যদি বাজারে বিক্রি করতাম তাহলে আমরা কম দাম পেতাম, কারণ 10 বছর আগে জিনিসপত্রের দাম আরো কম ছিল। তাহলে যেহেতু এক্ষেত্রে ইনফ্লেশনের ব্যাপারটা আসছে, সেহেতু জিডিপিটা ভ্যারি করে যাচ্ছে। আমরা জিডিপিটাকে একবার ইনফ্লেশন সহ ধরতে পারি, একবার আবার ইনফ্লেশনটাকে আলাদা করে দিয়ে আমরা জিডিপিটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরতেও পারি। তো জিডিপিটাকে যখন আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরছি তখন আমরা এটাকে বলছি রিয়েল জিডিপি। কনস্ট্যান্ট হিসেবে ধরছি মানে কোনো এক বছরের সাপেক্ষে নিশ্চয়ই আমাকে ধরতে হবে, মানে সেই বছরে জিনিসপত্রের যে দাম ছিল সেই হিসাবে আমরা যখন জিডিপিটাকে ক্যালকুলেট করছি তখন সেটাকে আমরা বলছি জিডিপি অ্যাট কনস্ট্যান্ট প্রাইসেস বা রিয়েল জিডিপি। তো এক্ষেত্রে সেই বছর বা বেস ইয়ারের কনসেপ্টটা চলে আসে। এই বেস ইয়ার হচ্ছে সেই বছর যেটাকে বেস করে বা যেটার উপর ভিত্তি করে আমরা ইনফ্লেশনটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা জিডিপিটাকে ক্যালকুলেট করছি। এটা কোনো এক সময় ছিল 2004 2005, তারপর এইটা চেঞ্জ হয়ে এলো 2011 2012। তার মানে 2011 2012 সালে জিনিসপত্রের যে দাম ছিল সেই দাম অনুযায়ী বর্তমান বছরে আমি যে জিনিসগুলো তৈরি করেছি তার যে বাজারে দাম হবে সেটাই হচ্ছে আমার রিয়েল জিডিপি। আর নমিনাল জিডিপিটা হলো কি? নমিনাল জিডিপি হচ্ছে এই বছর জিনিসপত্রের যে দাম আছে সেই অনুযায়ী জিডিপি যেটা হচ্ছে সেটাই হচ্ছে আমার নমিনাল জিডিপি। তাহলে রিয়েল জিডিপি ইনফ্লেশনকে কনসিডার করছে না, নমিনাল জিডিপি ইনফ্লেশনকে কনসিডার করে জিডিপিটাকে ক্যালকুলেট করছে। তাহলে জিডিপি ডিফলেটার কি? জিডিপি ডিফলেটার হচ্ছে রেশিও অফ নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি ইন্টু 100। তার মানে নমিনাল জিডিপি যেটা থাকছে আর রিয়েল জিডিপি যেটা হচ্ছে সেটা ইন্টু 100 করলে আমরা পাবো জিডিপি ডিফলেটার। অর্থাৎ প্রাইস কিভাবে অ্যাডজাস্ট করছে বা রিয়েল জিডিপির সাপেক্ষে নমিনাল জিডিপি কি করে নিজেকে অ্যাডজাস্ট করছে সেটাই হচ্ছে আমার জিডিপি ডিফলেটার। মানে ইম্প্যাক্ট অফ প্রাইস চেঞ্জ অন জিডিপি, সেটাই হলো আমার জিডিপি ডিফলেটার। এবারে 3 নম্বর পয়েন্টটা কি বলেছে? রেশিও অফ রিয়েল জিডিপি টু নমিনাল জিডিপি। কিন্তু রেশিও অফ রিয়েল জিডিপি টু নমিনাল জিডিপি তো জিডিপি ডিফলেটার নয়, এটা হচ্ছে রেশিও অফ নমিনাল জিডিপি টু রিয়েল জিডিপি। তার মানে এক্ষেত্রে 3 নম্বর পয়েন্টটা এটা ভুল হয়ে যাচ্ছে। কাজে এক্ষেত্রে আমার 1 আর 2 নম্বর পয়েন্টটা কারেক্ট। তাহলে আমার কোন অপশনটা কারেক্ট হবে? এই অপশন এ, অর্থাৎ 1 and 2 অনলি, এটাই হচ্ছে কারেক্ট অপশন। এর পরের প্রশ্নটা হচ্ছে, if the contribution of the primary sector is decreasing in a country's economy, then what conclusion can be drawn? তার মানে প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশনটা যদি আমাদের ইকোনমিতে কমতে থাকে আস্তে আস্তে, তাহলে আমরা কোন কনক্লুশনটা ড্র করতে পারবো? ফার্স্ট হচ্ছে দ্য কান্ট্রি ইজ গোয়িং ইন দ্য ডাইরেকশন অফ বিং এ ডেভেলপড নেশন, মানে ডেভেলপড হচ্ছে। দ্য কান্ট্রি ইজ মুভিং টুয়ার্ডস বিকামিং এ ডেভেলপিং নেশন, একটা ডেভেলপিং নেশন হিসেবে তৈরি হচ্ছে। অথবা দ্য কান্ট্রি ইজ মুভিং টুয়ার্ডস বিকামিং এ লেস ডেভেলপড নেশন, মানে অনুন্নত দেশ হয়ে যাচ্ছে। অথবা দ্য ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি হ্যাজ স্টপড, তার মানে দেশের ইকোনমিক গ্রোথ একেবারেই নেই। তো এই চারটের মধ্যে কোন অপশনটা সঠিক হবে সেটা আমাদের দেখতে হবে। তো এটার জন্য আমাদের জানতে হবে যে কোন কোন সেক্টর আছে। যেমন আমাদের ইকোনমিতে বা যে কোনো দেশের ইকোনমিতে 3টে সেক্টর থাকে, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর,
একটা সেকেন্ডারি সেক্টর আর একটা টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টর মানে হচ্ছে মেনলি এগ্রিকালচার, সেকেন্ডারি সেক্টর মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর টার্সিয়ারি সেক্টর মানে হচ্ছে সার্ভিসেস সেক্টর। তো আমাদের দেশে সার্ভিস সেক্টর আর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা সেকেন্ডারি সেক্টরের কন্ট্রিবিউশনটা খুব বেশি। মানে আমরা যদি এগ্রিকালচারাল প্রোডাক্টস বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস আর সার্ভিসেসকে কনসিডার করি, তাহলে দেখবো মনিটারি ভ্যালু হিসেবে সার্ভিস সেক্টরের যে সার্ভিসগুলো আছে সেগুলোর ভ্যালু সব থেকে বেশি, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের, আর তারপর হচ্ছে এগ্রিকালচারাল প্রডিউসের। তাহলে বোঝাই যাচ্ছে যে আমাদের দেশে প্রাইমারি সেক্টরের কন্ট্রিবিউশন কতটা কম আর সেকেন্ডারি টার্সিয়ারি সেক্টরের কন্ট্রিবিউশন কতটা বেশি। সেকেন্ডারি টার্সিয়ারি সেক্টরের কন্ট্রিবিউশন যত বেশি হবে তত এটা ইন্ডিকেট করবে যে দেশটা আরো বেশি প্রগতিশীল হচ্ছে বা দেশটা আরো বেশি মানে উন্নত হচ্ছে মানে দেশটা আরো বেশি ডেভেলপড হচ্ছে। তাহলে এক্ষেত্রে এই ফার্স্ট অপশন যেটা আছে এটাই আমাদের কারেক্ট অপশন হবে। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে which is not added in the calculation of national income of India, মানে ন্যাশনাল ইনকামের ক্যালকুলেশনে কোনটাকে আমরা কনসিডার করছি না। একটা হচ্ছে the value of goods and services, the resale value of an old product, অথবা সার্ভিস রেন্ডার্ড বাই হাউসওয়াইফস, আর 4 নম্বরটা হচ্ছে both 2 and 3, মানে এই দুটো। তো কোনটা হবে, কোনটা কারেক্ট অপশন হবে আমাদের আগে দেখে নিতে হবে। এখানে কিন্তু প্রশ্নটা আরেকবার একটু পড়ে নিতে হবে, সেটা হচ্ছে which is not, এই নট শব্দটা প্রশ্নে আছে কিনা সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, নাহলে কিন্তু আমাদের অপশনে ভুল অপশন আমরা ক্লিক করে ফেলবো। দেখো আমরা ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে প্রথম কোশ্চেনেই দেখেছিলাম যে সাম টোটাল অফ দ্য কনজাম্পশন এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস, আর অপশনে ছিল হচ্ছে টোটাল মানি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে সেক্ষেত্রে মনিটারি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস এটা তো অবশ্যই ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে আমরা যদি টোটাল মানি ভ্যালুটা কনসিডার করতে যাই। তাহলে টোটাল মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস সেটা অলরেডি ন্যাশনাল ইনকামের মধ্যে পড়বে, কাজেই প্রথম যেটা আছে সেটা তো অবশ্যই তোমার নট অ্যাডেড এই অপশনের মধ্যে পড়ছে না, তাহলে এটাকে তো অবশ্যই প্রথমেই আমাকে বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে দ্য রিসেল ভ্যালু অফ অ্যান ওল্ড প্রোডাক্ট। রিসেল ভ্যালু অফ অ্যান ওল্ড প্রোডাক্ট মানে হচ্ছে একটা পুরনো কোনো প্রোডাক্ট আমি হয়তো কিনেছি, এবার সেটাকে আমি হয়তো বিক্রি করছি। তার মানে একটা হয়তো ধরো আমি একটা গাড়ি কিনেছি, একটা 4 চাকা গাড়ি কিনেছি, সেই 4 চাকা গাড়িটা ধরো আমি 6 লাখ টাকা দিয়ে কিনলাম। এবারে কয়েক বছর গাড়িটা চালানোর পর আমি সেটাকে বিক্রি করছি, করে আমি হয়তো 2 লাখ টাকা পেলাম। তাহলে ওই যে রিসেল ভ্যালু যেটা আছে, আমি ওই গাড়িটাকে যখন সেকেন্ড হ্যান্ড কাউকে বিক্রি করে দিচ্ছি, তখন সেই যে টাকাটা যেটা আসে সেটাকে আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে ধরবো? নিশ্চয়ই ধরবো না, কারণ গাড়িটা যখন প্রডিউস হয়ে এসছিল তখনই আমি ওই গাড়িটার অ্যাকচুয়াল দাম দিয়ে আমি গাড়িটাকে কিনেছিলাম। আমি তো গাড়িটার মধ্যে আর কিছু তো করিনি, গাড়িটা যেরকম আছে সেরকমই রয়েছে। না, আমি হয়তো চালিয়ে তারপর সেটাকে আমি বিক্রি করে দিচ্ছি, তার একটা ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশনে ক্যালকুলেট করে আমি গাড়িটাকে বিক্রি করে দিলাম নিজের সুবিধা মতো। তো সেটা একটা হয়ে গেল রিসেল ভ্যালু। তাহলে রিসেল ভ্যালুটাকে আমরা ন্যাশনাল ইনকামের মধ্যে ফেলতে পারবো না, কারণ গাড়িটার তো 2বার 3বার করে ভ্যালু ক্যালকুলেট করা সম্ভব না। আবার মনে করো আমি যাকে গাড়িটা বিক্রি করলাম সে কয়েক বছর চালিয়ে গাড়িটা হয়তো 50,000 টাকা অন্য কাউকে বিক্রি করে দিল, তাহলে তো এই 6 লাখ টাকা প্লাস 2 লাখ টাকা প্লাস 50,000 টাকা এগুলো তো আর গাড়িটার ভ্যালুর সাথে অ্যাড হবে না, কাজে এটা ন্যাশনাল ইনকামে আমি অ্যাড করতে পারবো না। আচ্ছা, আর একটা হচ্ছে সার্ভিস রেন্ডার্ড বাই হাউসওয়াইফ। এখানে নারীবাদীরা একটু চটে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, কারণ হাউসওয়াইফরা যেটা করছে সেখানে কোনো যে সার্ভিসটা যেটা ওরা রেন্ডার করছে সেখানে ন্যাশনাল ইনকামের সাথে তার কোনো লিঙ্ক নেই, মানে সেই প্রোডাক্টটা কিছুতেই তোমার ন্যাশনাল ইনকামের বা ন্যাশনাল কোনো গুডস বা ন্যাশনাল কোনো সার্ভিসেস সেখানে কিন্তু তৈরি হচ্ছে না। এটার কোনো সফট বেনিফিট আছে কিন্তু কোনো হার্ড বেনিফিটস নেই, সেই জন্য আমরা এটাকেও ন্যাশনাল ইনকামের মধ্যে ধরে ফেলতে পারবো না। কাজেই এখানে আমার এই অপশনটাও যেমন ঠিক, 2 নম্বর অপশনটাও ঠিক, তেমনি 3 নম্বর অপশনটাও ঠিক। এবার 4 নম্বর অপশনটা বলছে বোথ 2 and 3, কাজেই অ্যাকচুয়ালি এই অপশনটাই আমাদের কনসিডার করতে হবে। এর পরের প্রশ্নটা বলছে দ্য সিলেকশন অফ বেস ইয়ার ফর ক্যালকুলেটিং জিডিপি ইজ মেড অন দ্য বেসিস অফ। তার মানে আমি কিছুক্ষণ আগে যে বেস ইয়ারের কথাটা বলেছি, সেই বেস ইয়ারটা আমরা কিসের ভিত্তিতে তৈরি করি বা বেস ইয়ারটাকে আমরা কিভাবে সিলেক্ট করি। দেখো এখানে 4টে অপশন দিয়েছে, একটা হচ্ছে স্টেবিলিটি অফ ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার্স, আর একটা হচ্ছে ডেটা অ্যাভেলেবিলিটি, একটা হচ্ছে কম্পারেবিলিটি, আর একটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ।
তাহলে স্টেবিলিটি অফ ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার্স মানে কি? তার মানে যে প্যারামিটারের ওপর বেস করে আমরা জিডিপি গুলোকে ক্যালকুলেট করছি সেই প্যারামিটারগুলো স্টেবল আছে। স্টেবল আছে মানে হচ্ছে যে মনে করো 2008 সালে আমাদের দেশে বা সারা বিশ্বে একটা রিসেশন এসেছিল, গ্লোবাল রিসেশন। তো এই গ্লোবাল রিসেশনের সময় তোমার অনেক কিছুর দাম, অনেক কিছুর প্রাইসেস এদিক ওদিক হয়ে গেছে। যেমন ধরো রিয়েল এস্টেটের প্রাইস কমে গেছিল, তারপরে ধরো নানান ইকুইপমেন্টস মেশিনারির প্রাইস কমে গিয়েছিল, সেই সময় আনএমপ্লয়মেন্ট রেট অনেক হাই ছিল। তো এই যে প্যারামিটার যেগুলো আছে সেগুলো যদি আমরা 2008 সালকে কনসিডার করে করতে যাই তাহলে ভুলভাল জিনিস হয়ে যাবে, কারণ 2008 সালটা ছিল একটা তোমার এক্সেপশনাল ইয়ার। তাহলে কোনো এক্সেপশনাল ইয়ারকে আমরা বেস ইয়ার হিসেবে কনসিডার করতে পারবো না। তাহলে সেই ইয়ারটাকে একটা নর্মাল ইয়ার হতে হবে যার ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার্স গুলো ঠিকঠাক ছিল। 2008-এ তো সবকিছুই একেবারে পুরো লাটে উঠে গেছিল, যে কারণে এই 2008-কে আমরা বেস ইয়ার হিসেবে কনসিডার করতে পারবো না। সেই জন্য আমরা কি করেছিলাম, আমরা 2011-12 এই বছরটাকে আমরা বেস ইয়ার হিসেবে কি কনসিডার করেছিলাম। আচ্ছা, এবার হচ্ছে ডেটা অ্যাভেলেবিলিটি। ডেটা অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে যে সেই বছরে যে সমস্ত মানে জিডিপি ক্যালকুলেট করার জন্য যে সমস্ত ডেটাগুলো আমাদের দরকার সেগুলো সেই বেস ইয়ারেও অ্যাভেলেবল ছিল। আচ্ছা, এবারে হচ্ছে কম্পারেবিলিটি। কম্পারেবিলিটি মানে হচ্ছে যে সেই বছরটা এতটাও পুরনো বছর হবে না যেখানে আমরা ডেটাগুলো পাবো না বা সেই ডেটাগুলোকে আমরা কম্পেয়ার করতে পারবো না। কারণ ডেটা যদি আমরা কম্পেয়ার না করতে পারি তাহলে বেস ইয়ারের তো কোনো ফাংশন নেই। বেস ইয়ার মানে হচ্ছে এমনই একটা বছর, সেই বছরে যে সমস্ত জিনিসগুলো ছিল বা যে সমস্ত প্রোডাক্টের দামগুলো আমরা কনসিডার করছি সেই সমস্ত প্রোডাক্টগুলো বেস ইয়ারেও ছিল, আবার কারেন্ট ইয়ারেও সেই একই জিনিসগুলো আছে। কারণ সেই জিনিসগুলোরই আমাকে দামটা ধরতে হবে সেই বেস ইয়ারের সাপেক্ষে। এবারে এখন যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো যদি আমরা দেখি যে সেই বেস ইয়ারে সেই জিনিসগুলোর আদৌ অস্তিত্ব ছিল না, তাহলে আমরা তো সেগুলোর দামটা পাবোই না, তাই না? যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, 2004-05 সালটাকে আমরা বেস ইয়ার হিসেবে কনসিডার করছিলাম, কিন্তু তারপর এটাকে আমাকে তুলে দিতে হলো। কেন? কারণ 2004-05 সালে সকলের হাতে মোবাইল ফোন ছিল না। 2011-12 সালে সকলের হাতে মোবাইল ফোন তো এলো, কিন্তু সকলের হাতে স্মার্টফোন ছিল না। তাই আমাদের গভর্নমেন্ট বা এখন আমাদের যে মিনিস্ট্রি আছে যারা আর কি তোমার এই ক্যালকুলেশনটা করছে, তারা কি করেছে, তারা বলছে যে 2017-18 এইটাকে আমরা এখন কনসিডার করব। তার মানে একদম রিসেন্ট ইয়ারকে কনসিডার করব বেস ইয়ার হিসেবে। কারণ এত তাড়াতাড়ি বা এত দ্রুত তোমার টেকনোলজিক্যাল এত প্রোগ্রেস হচ্ছে বা ইকোনমিক প্রোগ্রেস হচ্ছে বা ইকোনমিক সিনারি এত ডাইনামিক হয়ে যাচ্ছে, তার জন্য আমাদের কি করতে হচ্ছে, বেস ইয়ারটাকে আমাদের অনেক এগিয়ে নিয়ে আসতে হচ্ছে। আমরা আর পেছোতে পারছি না। আমাদের মানে কারেন্ট ইয়ারের সাপেক্ষে বেস ইয়ারের ডিফারেন্স 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম, তাই হতে হবে। কারণ এখন আমরা দেখো প্রত্যেকের হাতে আমাদের স্মার্টফোন আছে, তো 2017-18 সালেও সেই প্রত্যেকের হাতে স্মার্টফোন ছিল একরকম। তো যে কারণে কি হচ্ছে, এই স্টেবিলিটি অফ ম্যাক্রো ইকোনমিক প্যারামিটার্স, ডেটা অ্যাভেলেবিলিটি, কম্পারেবিলিটি, এই তিনটেই কিন্তু সঠিক। তার মানে ওভারঅল এই 4 নম্বর অপশন যেটা আছে সেটাই হচ্ছে আমাদের সঠিক অপশন। এর পরের প্রশ্নটা হচ্ছে যে which of the below is not a method of calculating the national income, মানে এর মধ্যে কোন মেথডটা ন্যাশনাল ইনকামের মেথড নয় বা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার মেথড নয়। আবার কিন্তু এখানে এই প্রশ্নে দেখতে হবে নট শব্দটা আছে কিনা। এখানে আছে, তাহলে আমাকে ভুল অপশনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো 4টে অপশন, একটা হচ্ছে ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, একটা প্রোডাক্ট মেথড আর একটা হচ্ছে কনজিউমার মেথড। দেখো ইনকাম মেথড মানে কি, ইনকাম মেথড কি আদৌ আছে? আছে। আমরা কি জানি, আমাদের 4টে ফ্যাক্টরস অফ প্রোডাকশন আছে। একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে এন্টারপ্রেনিউর। তো ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউর, এই 4টে ফ্যাক্টর অফ প্রোডাকশনে আমাদের যে ইনকামটা যেটা হচ্ছে সেই ইনকামটাকে যদি আমরা জুড়ে দিই তাহলেই আমরা আমাদের ন্যাশনাল ইনকামটা পেয়ে যাব। তো এই প্রসেসটাকে বা এই মেথডটাকেই বলা হয় ইনকাম মেথড। তো ল্যান্ডের ক্ষেত্রে আছে হচ্ছে রেন্ট, লেবার থাকলে তাকে মাইনে দিতে হবে, তার মানে থাকবে হচ্ছে ওয়েজেস, ক্যাপিটাল থাকলে তার একটা ইন্টারেস্ট কম্পোনেন্ট থাকবে, আর এন্টারপ্রেনিউর তো প্রফিট ছাড়া কথাই বলবে না। তাহলে আমরা যদি এই রেন্ট
প্লাস ওয়েজেস প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট করে দিই, তাহলে আমরা আমাদের ন্যাশনাল ইনকামটা পেয়ে যাব। তো এটা হবে হচ্ছে আমার ইনকাম মেথড। তাহলে ইনকাম মেথড এটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট, যেহেতু প্রশ্নে নট আছে কাজেই কারেক্ট অপশনটা হয়ে যাবে ভুল, তাহলে এখানে ক্রস করে দিলাম। এবার হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এটাও কয়েকটা প্রশ্ন আগে আমরা এক্সপেন্ডিচার মেথডে দেখেছিলাম যে ন্যাশনাল ইনকাম বার করার বা জিডিপি বের করার ফর্মুলা হচ্ছে কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার প্লাস এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস। এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম। তাহলে এক্সপেন্ডিচার মেথডটাও হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট, এরকম একটা মেথড এক্সিস্ট করে, যেহেতু এটা কারেক্ট এবং প্রশ্নে আছে নট, কাজে এটা হচ্ছে ভুল। এবার হচ্ছে প্রোডাক্ট মেথড। ইনকাম মেথড আর এক্সপেন্ডিচার মেথড বাদে আরো কি কোনো মেথড থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। সেটাকে আমরা বলবো আউটপুট মেথড অথবা ভ্যালু অ্যাডেড মেথড অথবা প্রোডাক্ট মেথড। ভ্যালু অ্যাডেড মানে কি? মানে হচ্ছে প্রত্যেকটা স্টেজ অফ প্রোডাকশনে তো একটা স্টেজ হয় না, 4-5টা স্টেজ থাকে, অনেকগুলো স্টেজ থাকে। সে প্রত্যেকটা স্টেজ অফ প্রোডাকশনে আমাদের যে আউটপুটটা যেটা বেরোচ্ছে বা আমাদের যে ভ্যালু এডিশনটা যেটা হচ্ছে সেগুলোকে আমাকে যোগ করে দিলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার ন্যাশনাল ইনকাম। তার মানে এক্ষেত্রে ন্যাশনাল ইনকাম হবে হচ্ছে সাম অফ দ্য ওই প্রত্যেকটা স্টেজে আমাদের যে ভ্যালু এডিশনটা হচ্ছে, মানে গ্রস ভ্যালু অ্যাডেড। তো গ্রস ভ্যালু অ্যাডেড বা ভ্যালু এডিশন অফ তোমার স্টেজ 1 প্লাস ভ্যালু এডিশন অফ স্টেজ 2 প্লাস ভ্যালু এডিশন অফ স্টেজ 3 প্লাস অ্যান্ড সো অন। তার মানে এই সবকটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড বা জিভিএ। তো এই গ্রস ভ্যালু অ্যাডেড এর সাথে একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সেস। ইনডাইরেক্ট ট্যাক্সেস কেন আমাদের অ্যাড করতে হবে? কারণ যখন জিনিসটা বাজারে চলে আসছে তখন তার সাথে ট্যাক্স জুড়ে যাচ্ছে, সেই জন্য আমাকে ট্যাক্সটা জুড়ে দিতে হবে এর সাথে। আবার যখন ফ্যাক্টরিতে যখন জিনিসটা তৈরি হচ্ছে, মানে ফ্যাক্টর অফ প্রোডাকশন তো ফ্যাক্টরিতেই এক্সিস্ট করে, তো সেখানে গভর্নমেন্ট কি করছে, একটা সাবসিডি দিচ্ছে। মানে মনে করো তুমি 100 টাকা হয়তো জিনিসটা তৈরি করতে লাগতো, তো সেখানে 10 টাকা হয়তো গভর্নমেন্ট সাবসিডি দিয়ে দিয়েছে, তাহলে জিনিসটা তৈরি করতে এখন 90 টাকা লাগছে। তো জিনিসটা তৈরি করতে যদি এখন 90 টাকা লাগে তাহলে সেই 10 টাকাটা আমার মাইনাস করে দিতে হবে, কারণ ওই 90 টাকার তোমার 100 টাকার মধ্যে ওই সাবসিডিটাও ঢুকে আছে, কাজে সাবসিডিটা আমাকে এখন কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু গ্রস ভ্যালু অ্যাডেড প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। তো এটাও একটা উপায়, এটাকে আমরা বলছি প্রোডাক্ট মেথড বা আউটপুট মেথড অথবা ভ্যালু অ্যাডেড মেথড। তাহলে এটাও আমার সঠিক অপশন, যেহেতু এখন কোয়েশ্চেনে দিয়েছে নট, কাজে এখানে আমাকে ক্রস করে দিতে হবে। এবার হচ্ছে কনজিউমার মেথড। স্বাভাবিক ব্যাপার, একটাই পড়ে আছে সবেদন নীলমণি কলেজ, এটা তো সঠিক উত্তর হবেই, কিন্তু কনজিউমার মেথড কি আদৌ এক্সিস্ট করে? করে না, সেই জন্য এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। এর পরের প্রশ্ন হচ্ছে হাউ ডু উই ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম ইউজিং দ্য ভ্যালু অ্যাডেড মেথড। মানে আগেই আমরা দেখেছি, আগের কোয়েশ্চেনে আমরা দেখেছি প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড। তো এটার অপশনগুলো কি কি আছে একটু দেখে নিই। একটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু জিভিএ প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ, তারপর জিভিএ মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস প্লাস সাবসিডিজ, এবার জিভিএ প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ, আর একটা হচ্ছে জিভিএ মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডিজ। মানে জিভিএ ইনডাইরেক্ট ট্যাক্সেস সাবসিডিজ সবই থাকছে, গ্রস ভ্যালু অ্যাডেডও থাকছে, ইনডাইরেক্ট ট্যাক্সও থাকছে, সাবসিডিও থাকছে, শুধু তার আগে প্লাস সাইন আর মাইনাস সাইনটা বসছে আর কি। এবার কোনটার আগে প্লাস বসবে কোনটার আগে মাইনাস বসবে এটা আমাদের জানতে হবে। দেখো, আউটপুট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাক্ট মেথডে আমরা যখন গ্রস ভ্যালু অ্যাডেডটা ক্যালকুলেট করি তখন আমরা কি করি, প্রত্যেকটা স্টেজ অফ প্রোডাকশনে আমরা ভ্যালু এডিশনটাকে ক্যালকুলেট করে সেটাকে যোগ করে দিই, তো সেটাই আমার দাঁড়িয়ে যায় গ্রস ভ্যালু অ্যাডেড। তো এবার মার্কেটে যখন জিনিসটা আসছে তখন এই গ্রস ভ্যালু অ্যাডেড যেটা হচ্ছে তার সাথে একটা ট্যাক্স যোগ হচ্ছে, কারণ যেটা সরকার আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে, এই ট্যাক্সটাই ধরো জিএসটি বা ইত্যাদি হয়ে আমাদের সেই বস্তুটার ওপর চেপে যাচ্ছে। এবার ওই বস্তুটা যখন আমরা তৈরি করছিলাম ফ্যাক্টরিতে তখন সরকার কি করছিল, একটা ভর্তুকি দিচ্ছিল, একটা সাবসিডি দিচ্ছিল। মনে করো জিনিসটা তৈরি করতে আমার 100 টাকা খরচা হয়, এবার সরকার সেখানে 10 টাকা সাবসিডি দিয়ে বসে আছে। তাহলে প্রডিউসারের কাছে
এই ভর্তুকিটা চলে গেল। তাহলে প্রডিউসার কি করলো, এই 10 টাকাটাকে কাজে লাগিয়ে সে কি করলো, জিনিসটাকে তৈরি করলো। তাহলে 100 টাকার জিনিসটা সে 90 টাকায় নিজে তৈরি করতে পারলো, কিন্তু জিনিসটার অ্যাকচুয়াল খরচ তো হলো 100 টাকা। মানে প্রডিউসার কি করেছে, সেই 100 টাকাটাকেই তোমার কাজে লাগিয়েছে জিনিসটা তৈরি করতে, কিন্তু ওই 10 টাকা সরকারের কাছ থেকে সে পেয়ে গেছে। তাহলে সরকারের কাছ থেকে যেটা পেয়েছে সেটা নিশ্চয়ই মাইনাস করে দিতে হবে, কারণ ওটা তো প্রডিউসার নিজের পকেট থেকে দেয়নি, ওটা তো আর প্রডিউসারের নিজের খরচা নয়। কাজে ওটা ওখান থেকে বাদ দিতেই হবে, কাজেই সাবসিডিটা এখান থেকে বাদ চলে গেল। তাহলে গ্রস ভ্যালু অ্যাডেড প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি, তার মানে অপশন 3 যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন। এর পরের প্রশ্ন হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট অ্যান্ড জিডিপি অ্যাট মার্কেট প্রাইস উইল বি দ্য সেম ইফ দেয়ার ইজ, মানে ফ্যাক্টর কস্টে জিডিপি আর মার্কেট প্রাইসে জিডিপিটা সেম হবে যদি নো ডাইরেক্ট ট্যাক্স, নো ইনডাইরেক্ট ট্যাক্স, নো সাবসিডি, আর নো ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড নো সাবসিডি। মানে যদি ডাইরেক্ট ট্যাক্স না থাকে, অথবা যদি ইনডাইরেক্ট ট্যাক্স না থাকে, অথবা সাবসিডি না থাকে, অথবা ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডি দুটোর মধ্যে কোনোটাই না থাকে, তাহলে কোন ক্ষেত্রে মার্কেট প্রাইসের জিডিপি আর ফ্যাক্টর কস্টের জিডিপি সেম হবে। তো এটা জানার আগে আমাকে ফ্যাক্টরি কস্ট আর মার্কেট প্রাইসটা জানতে হবে। দেখো, কোনো জিনিস যখন ফ্যাক্টরিতে তৈরি হয় তখন প্রডিউসার বা ফ্যাক্টরি ওনার তার যে খরচটা হয় সেই খরচটাকেই বলা হয় ফ্যাক্টরি কস্ট অথবা ফ্যাক্টর কস্ট অথবা কস্ট ইনকার্ড টু অল দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন, সেটাকেই আমরা ফ্যাক্টর কস্ট বা এফসি বলে থাকি। এবারে সেই জিনিসটাই যখন মার্কেটে চলে আসে তখন সেই জিনিসটার দামটাকে আমরা বলি মার্কেট কস্ট অথবা মার্কেট প্রাইস। তার মানে ফ্যাক্টরিতে যে জিনিসটা তৈরি হয়েছিল সেটা যখন বাজারে এলো তখন তার যে দামটা হলো সেটাই হচ্ছে তার মার্কেট প্রাইস। তার মানে বাজারে যে ফ্যাক্টরি জিনিসটা যখন বাজারে এলো তখন এর সাথে কিছু নিশ্চয়ই যোগ বিয়োগ হলো। কি যোগ হলো? ইনডাইরেক্ট ট্যাক্স যোগ হলো, সরকারের ওপর জিএসটি বিএসটি চাপালো। আর কি বিয়োগ হলো? সাবসিডি বিয়োগ হলো। কেন সাবসিডি বিয়োগ হলো? কারণ এই সাবসিডিটা সরকার তখন দিয়েছিল যখন ফ্যাক্টরিতে জিনিসটা তৈরি হচ্ছিল। অর্থাৎ এই যে প্রডিউসার যখন ফ্যাক্টরিতে জিনিসটা তৈরি করছিল, ধরো 100 টাকার জিনিস, ধরো জিনিসটা তৈরি করতে 100 টাকা লাগে, তখন সেই সময় হয়তো সরকার 10 টাকা দিয়ে দিয়েছিল। তাহলে 10 টাকা যখন সরকার ভর্তুকি হিসেবে দিয়েছে তখন জিনিসটা তৈরি করতে প্রডিউসারের অ্যাকচুয়াল খরচ হয়েছে 90 টাকা। তাহলে 90 টাকায় সেই জিনিসটা তৈরি করেছে, 90 টাকায় সেই 100 টাকা জিনিসটা তৈরি করেছে। তাহলে এই 10 টাকাটা তো সরকার নিজে থেকে দিয়েছে, তাহলে এই 10 টাকাটা তো আমাকে বাদ দিতে হবে, কারণ সেটা তো প্রডিউসার খেয়ে নিয়েছে, সেটা তো আর তোমার ধরলে চলবে না, তাহলে সেটাকে আমাকে এখন বাদ দিয়ে দিতে হবে। তাহলে মার্কেটে যখন জিনিসটা এলো তখন ট্যাক্সটা আমরা হয়তো সরকার ওখানে চাপিয়ে দিল, কিন্তু যে সাবসিডিটা সরকার দিয়েছিল সেই সাবসিডিটা সেখান থেকে আমাকে বিয়োগ করে দিতে হলো। কাজেই কোনো জিনিসের মার্কেট প্রাইস হলো হচ্ছে সেই জিনিসের ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এবার এই মার্কেট প্রাইসের আগে যদি জিডিপি বসে তাহলে এখানে ফ্যাক্টর কস্টের আগেও জিডিপি বসবে, অর্থাৎ জিডিপি অ্যাট মার্কেট প্রাইস হবে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। এবার জিডিপির জায়গায় যদি আমি এনডিপি বলি তাহলে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস হবে এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি। তাহলে কোন ক্ষেত্রে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট আর জিডিপি অ্যাট মার্কেট প্রাইস সেম হবে? মানে এই মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট কোন সময় সেম হবে? যখন সেখানে কোনো ইনডাইরেক্ট ট্যাক্সও থাকবে না, আবার যখন কোনো সাবসিডিও থাকবে না, অর্থাৎ সরকার কোনো সাবসিডিও দিচ্ছে না, সরকার কোনো ট্যাক্সও চাপাচ্ছে না। তখন কি হবে? তোমার মার্কেট প্রাইস সমান সমান ফ্যাক্টর কস্ট হবে। অর্থাৎ ফ্যাক্টর কস্ট মানে ফ্যাক্টরিতে তৈরি করতে যে দামটা লেগেছিল মার্কেটে তৈরি করতেও সেই একই, বা মার্কেটে সেই জিনিসটা যখন আসছে তখনও তার সেই একই দাম থাকছে। তার মানে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস উইল বি ইকুয়াল টু জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তখনই হবে যখন ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডিটা উঠে যাচ্ছে এখান থেকে। প্রফিটের কথাটা আমি পরে না হয় আলোচনা করব, কিন্তু আপাতত প্রফিট তো এখানে দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে কারেক্ট অপশনটা কি হবে? অপশন 4, মানে নো ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড নো সাবসিডি, এটাই হচ্ছে আমার কারেক্ট অপশন এই কোশ্চেনের। এর পরের প্রশ্নটা হচ্ছে যে ডোমেস্টিক প্রোডাক্ট অ্যান্ড ন্যাশনাল প্রোডাক্ট উইল বি দ্য সেম ইফ, মানে ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল প্রোডাক্ট কখন সেম হবে? মানে সে জিডিপি অথবা জিএনপি হোক
অথবা এনডিপি আর এনএনপি হোক, সেটা কখন সেম হবে? চারটে অপশন আছে। প্রথম অপশনটা বলছে ফ্যাক্টর ইনকাম আর্ন ফ্রম অ্যাব্রড বাই রেসিডেন্টস ইজ গ্রেটার দ্যান দ্য ফ্যাক্টর ইনকাম অফ নন রেসিডেন্টস ইন এ ডোমেস্টিক টেরিটরি। তার মানে বিদেশে যে সমস্ত বসবাসকারী ভারতীয়রা আছে তারা যে ইনকামটা করছে, আর আমাদের দেশে যে সমস্ত বিদেশিরা অবশ্যই ইনকাম করছে, সেই ইনকামটার থেকে ভারতীয়দের ইনকামটা, মানে বাইরে থাকা ভারতীয়দের ইনকামটা অনেক বেশি। সেটা হলে কি বলে, ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল প্রোডাক্ট সেম হবে। সেকেন্ড অপশন বলছে ফ্যাক্টর ইনকাম আর্ন ফ্রম অ্যাব্রড বাই রেসিডেন্টস ইজ লেস দ্যান দ্য ফ্যাক্টর ইনকাম অফ নন রেসিডেন্টস ইন এ ডোমেস্টিক টেরিটরি। তার মানে বিদেশে বসে তুমি যে টাকাটা রোজগার করছো তার সেটা হচ্ছে কম, আর আমাদের দেশে বসে বিদেশিরা যে টাকা রোজগার করছে সেটা হচ্ছে বেশি। তাহলে সেটা যদি হয় তাহলে ন্যাশনাল প্রোডাক্ট আর ডোমেস্টিক প্রোডাক্ট নাকি সেম হবে। 3 নম্বর অপশনটায় আসা যাক। 3 নম্বর অপশন বলছে ফ্যাক্টর ইনকাম আর্ন ফ্রম অ্যাব্রড বাই রেসিডেন্টস ইজ ইকুয়াল টু দ্য ফ্যাক্টর ইনকাম অফ নন রেসিডেন্টস ইন এ ডোমেস্টিক টেরিটরি। মানে তুমি বিদেশে গিয়ে যে টাকাটা রোজগার করছো, একজন বিদেশিও তোমার দেশে এসে সেই একই টাকা রোজগার করছে, তাহলে কি তোমার ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল প্রোডাক্ট সেম হবে? আর 4 নম্বর অপশনটা বলছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে কোনটা ঠিক? তো এবার আমাদের একটু জিনিসটা দেখতে হবে যে ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি কি ডিফারেন্স আছে। তো ন্যাশনাল প্রোডাক্ট আমরা তখনই বলবো যখন ডোমেস্টিক প্রোডাক্ট, মানে আমাদের ডোমেস্টিক টেরিটরির মধ্যে, মনে করো এই ভারতবর্ষ আছে, এই ভারতবর্ষ এই টেরিটরির মধ্যে যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে, এগুলোর বাইরেও তো আমাদের, ধরো আমাদের দেশের বাইরেও তো অনেকে রয়েছে, ধরো আমেরিকাতে কেউ বসে আছে, কেউ দুবাইতে বসে আছে, তারা সেখানে বিজনেস করছে বা চাকরি করছে, তো সেখানেও তো তাদের একটা ইনকাম হচ্ছে। তো সেই ইনকামটাকেও তো আমাদের কনসিডার করা উচিত। আবার অনেকে আছে যারা হয়তো আমেরিকার বাসিন্দা বা হয়তো দুবাইয়ের বাসিন্দা, তারা আমাদের দেশে এসছে, দেশে এসে সেখানে হয়তো চাকরি বা ব্যবসা করে সেখানে কিছু হয়তো ইনকাম করছে। তাহলে এই যে আমাদের দেশের লোকেরা বাইরে গিয়ে চাকরি বা ব্যবসা করছে, আর বিদেশের লোকেরা আবার আমাদের দেশে এসে চাকরি বা ব্যবসা করছে, এই দুটো থেকে যে ইনকামটা হচ্ছে সেই দুটো ইনকামকে আমাকে প্লাস মাইনাস করতে হবে। তার মানে ফ্যাক্টর ইনকাম আর্ন ফ্রম অ্যাব্রড আর ফ্যাক্টর ইনকাম অফ নন রেসিডেন্টস ইন আওয়ার কান্ট্রি বা ইন আওয়ার ডোমেস্টিক টেরিটরি, এই দুটোকে আমাকে মাইনাস করতে হবে। এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। মানে অনেকটা ওই কি বলে, এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস এর মতো। মানে বাইরে গিয়ে যারা, বাইরের দেশে যারা কাজ করছে সেটা অনেকটা হয়ে যাচ্ছে এক্সপোর্টের মতো, আর আমাদের দেশে যারা কাজ করছে সেটা অনেকটা হয়ে যাচ্ছে ইম্পোর্টের মতো। তো সেই জিনিসটাকেই আমাকে মাইনাস করতে হবে। মানে জিডিপির ক্ষেত্রে আমরা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করেছিলাম, এক্ষেত্রে আমরা ওই ফ্যাক্টর ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর অফ নন রেসিডেন্ট এইটাকে মাইনাস করব। তো মাইনাস করলে যেটা পাবো সেটাই হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তো এখন আমাদের ডোমেস্টিক টেরিটরিতে যে জিনিসগুলো তৈরি হচ্ছে বা গুডস অ্যান্ড সার্ভিসেস তৈরি হচ্ছে, তার সাথে যদি এই নেট জিনিসটাকে যদি আমরা অ্যাড করে দিই তাহলেই আমরা ন্যাশনাল প্রোডাক্ট পেয়ে যাব। তাহলে ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে কি, যে ডোমেস্টিক টেরিটরিতে যেটা তৈরি হচ্ছে প্লাস ওই বিদেশে গিয়ে যে আমরা তৈরি করছি বা বিদেশিরা আমাদের দেশে এসে যেটা তৈরি করছে সেটার মাইনাস বা সেটার যে ডিফারেন্সটা যেটা আছে, সেই নেট ফ্যাক্টর ইনকামটাই হচ্ছে আমাদের তোমার ন্যাশনাল প্রোডাক্টের অন্তর্ভুক্ত। তার মানে এই নেট ফ্যাক্টর ইনকাম, সেটার সাথে আমরা এই ডোমেস্টিক প্রোডাক্টটাকে জুড়ে দিলেই আমরা ন্যাশনাল প্রোডাক্টটা পেয়ে যাব। তো ডোমেস্টিক প্রোডাক্ট আর ন্যাশনাল প্রোডাক্ট কখন সেম হবে? আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ওই ইনকাম ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স আর সাবসিডিটা মাইনাস করতে হচ্ছিল। তো এই ক্ষেত্রে আমাদের যদি এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এটাকে যদি আমরা হাটিয়ে দিতে পারি তাহলে এই ন্যাশনাল প্রোডাক্ট আর ডোমেস্টিক প্রোডাক্ট সেম হবে। তার মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এটা যদি জিরো হয়ে যায়, তার মানে ট্যাক্সও যত দিচ্ছ তত সাবসিডিও দিচ্ছ, তাহলে ওই ট্যাক্স আর সাবসিডি মাইনাস করে জিরো হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে এরকমও এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড এটাকে জিরো হতে হবে। তো নেট ফ্যাক্টর ইনকাম জিরো কখন হবে? যখন এই ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড আর ফ্যাক্টর ইনকাম অফ নন রেসিডেন্ট ইন ডোমেস্টিক টেরিটরি যখন সমান হবে, মানে এই দুটোর বিয়োগফলটা জিরো হয়ে যাবে। তার মানে অপশন 3-তে তো এরকমই বলা হয়েছে যে ফ্যাক্টর ইনকাম আর্নড ফ্রম অ্যাব্রড বাই রেসিডেন্টস ইজ ইকুয়াল টু দ্য ফ্যাক্টর ইনকাম অফ নন রেসিডেন্টস ইন আ ডোমেস্টিক টেরিটরি। তার মানে এই ক্ষেত্রে এফ এ মাইনাস এফ এন এইটাকে জিরো হতে হবে বা এফ এ ইকুয়াল টু এফ এন হতে হবে। কাজেই অপশন 3 এটাই হলো আমার কারেক্ট অপশন।
আচ্ছা, এর পরের প্রশ্নটা হচ্ছে দ্য কম্পোনেন্টস অফ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড আর, মানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড যেটা আমরা আগের কোয়েশ্চেনেই দেখেছি, তার কম্পোনেন্টস গুলো কি কি? একটা হচ্ছে নেট কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, একটা হচ্ছে নেট ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, দ্যাট ইজ রেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট, নেট রিটেন্ড আর্নিংস অর আনডিস্ট্রিবিউটেড প্রফিটস অফ রেসিডেন্ট কোম্পানিজ অ্যাব্রড। তো এই তিনটের মধ্যে কোনগুলো হবে? দেখো, নেট কথাটার মানে কি? নেট কথাটার মানে হচ্ছে যে কোনো কিছু অ্যাডজাস্ট করে আমরা যেটা পাচ্ছি সেটাই হলো নেট। তো যেহেতু এখানে প্রশ্নের মধ্যে নেট ফ্যাক্টর ইনকাম কথাটা আছে, সেহেতু এর কম্পোনেন্টগুলোর মধ্যেও নেট কথাটা থাকতেই হবে। আচ্ছা, এবার নেট কম্পেনসেশন অফ এমপ্লয়িজ মানে কি? নেট কম্পেনসেশন অফ এমপ্লয়িজ মানে, ধরো আমাদের এখানে যারা যে সমস্ত বিদেশিরা কাজ করছে তাদেরকে একটা মাইনে দিতে হচ্ছে, তো আমাদের কোম্পানি তাদেরকে মাইনে দিচ্ছে। ধরো যত বিদেশি আমাদের দেশে কাজ করছে, আমাদের সব দেশীয় কোম্পানিগুলো তাদেরকে মোট মনে করে 100 কোটি টাকা বছরে মাইনে দিচ্ছে। আর আমাদের এখানেও কিছু লোক আছে যারা বিদেশে কাজ করতে যাচ্ছে, তো বিদেশি কোম্পানিগুলো সেই সমস্ত ভারতীয়দের মাইনে দিচ্ছে। তো যত বিদেশি ভারতের বাইরে কাজ করছে, বিদেশি কোম্পানিগুলো তাদেরকে মোট মোট মনে করো 150 কোটি টাকা মাইনে দিচ্ছে বছরে টোটাল। তাহলে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রডের কম্পোনেন্টের মধ্যে কি পড়বে? নেট কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। তাহলে নেট কম্পেনসেশন কি হবে? এই 150 কোটি মাইনাস 100 কোটি, মানে 50 কোটি টাকা। তো এটা হচ্ছে নেট, এটাকেই আমরা বলবো নেট কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। এবার হচ্ছে নেট ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, দ্যাট ইজ রেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট। ধরো আমাদের দেশে সকলে তো চাকরি করতে যাচ্ছে না, মানে চাকরি করতে আসছে না বিদেশিরা, অনেকে ব্যবসা করতে আসছে। আবার আমাদের দেশ থেকেও বিদেশে সকলেই চাকরি করতে যাচ্ছে না, কেউ না কেউ ব্যবসা করতে যাচ্ছে। তাহলে বিদেশিরা যখন আমাদের দেশে এসে ব্যবসা করছে, তো যে সমস্ত জমি জমা কিনছে বা ধরো শেয়ার কিনছে বা যাই হোক করছে, তাদের মধ্যে থেকে একটা ইনকাম তাদের আসছে, সেই প্রপার্টি থেকে তারা একটা ইনকাম পাচ্ছে, বা এন্টারপ্রেনিউরশিপ থেকে একটা ইন্টারেস্ট প্রফিট এসব ড্র করছে। বিদেশে আমাদের দেশের যে সমস্ত লোকেরা গিয়ে ব্যবসা করছে, তারাও সেরকম একটা ইনকাম করছে। তো এই ইনকামটার নেটটাই হচ্ছে নেট ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ আমি বলবো। ধরো বিদেশিরা আমাদের দেশে এসে মনে করো 1000 কোটি টাকা রোজগার করে গেল, আর আমাদের দেশের থেকে লোকেরা বিদেশে মনে করো 1200 কোটি টাকা ইনকাম করে এলো। তাহলে এই 1200 মাইনাস 1000 মানে হচ্ছে এই 200 কোটি টাকা। এটা হলো আমার নেট ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ। এবার শুধু এই দুটো থাকলেই কি চলবে? তাও তো নয়। এবার 3 নম্বর পয়েন্টে কি বলেছে? নেট রিটেন আর্নিংস অর আনডিস্ট্রিবিউটেড প্রফিটস অফ রেসিডেন্ট কোম্পানিজ অ্যাব্রড। তার মানে একটা একটা কোম্পানি যখন ধরো কেউ আমাদের দেশে এলো, একটা কোম্পানি তৈরি করলো, তখন সে কোম্পানির একটা প্রফিট থাকছে। এবার এই যে প্রফিট যেটা আছে, সেই প্রফিটের ওপর তাকে একটা ট্যাক্স দিতে হচ্ছে, একটা প্রফিট ট্যাক্স গুনতে হচ্ছে। আবার শেয়ার হোল্ডাররা তো ছেড়ে দেবে না, প্রফিট পেলে শেয়ার হোল্ডাররা বলবে আমাদের ভাগ দাও, তো তাদেরকে একটা ডিভিডেন্ড গুনতে হচ্ছে। তাহলে এই ট্যাক্স আর ডিভিডেন্ড বাদ দিয়েও প্রফিট থেকে যে জিনিসটা থাকে, যে রিজার্ভে যে জিনিসটা থাকে, সেটাকেই আমরা বলছি রিটেন্ড আর্নিংস অথবা আনডিস্ট্রিবিউটেড প্রফিটস। তো এই যে রিটেন আর্নিংস আর আনডিস্ট্রিবিউটেড প্রফিটস, যারা বিদেশ থেকে আমাদের দেশে এসে কোম্পানি খুলছে তাদেরও থাকবে, যারা আমাদের দেশ থেকে বিদেশে কোম্পানি খুলছে তাদেরও থাকবে। তাহলে এই যে নেট রিটেন আর্নিংস অথবা নেট আনডিস্ট্রিবিউটেড প্রফিটস, এটাও আমাদের ক্যালকুলেট করতে হবে। মনে করো আমাদের দেশে বিদেশিরা এসে মোট নেট আনডিস্ট্রিবিউটেড প্রফিট মনে করো তাদের হলো 500 কোটি টাকা, আর বিদেশে গিয়ে আমাদের দেশের লোকেরা যে সমস্ত কোম্পানি খুললো, সেখানে তাদের আনডিস্ট্রিবিউটেড প্রফিট বা রিটেন আর্নিংস হলো ধরো 600 কোটি টাকা। তাহলে এই 600 মাইনাস 500 মানে এই 100 কোটি টাকা, এটা হচ্ছে আমাদের নেট রিটেন আর্নিংস অর আনডিস্ট্রিবিউটেড প্রফিটস। তো এই যে ফ্যাক্টর ইনকামের মধ্যে আমাদের শুধু এই চাকরি করে খাওয়া মানুষদের ধরলেই চলবে না, আমাদের যারা ব্যবসা করে খাচ্ছে তাদেরটাও ধরতে হবে। আর যারা ব্যবসা করে খাচ্ছে তাদের এই দুই রকম ভাবে ইনকাম হবে, বা দুই রকম ভাবে তাদের প্রফিট বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট হবে। কারণ সব তো প্রফিট তারা খরচা করবে না, কিছু তো টাকা গুঁজবেই। তো এই এই 2 নম্বর ক্ষেত্রে কি হলো যে প্রফিটটা তারা রোজগার করছে, আর 3 নম্বর ক্ষেত্রে কি হলো যে প্রফিটটা তারা ট্যাকে গুঁজছে। তাহলে যারা স্যালারি হোল্ডার্স বা স্যালারি এমপ্লয়িজ যারা, বা যারা বিজনেসম্যান বা তোমার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা এন্টারপ্রেনিউরস, তো তাদের যে মোট যে ইনকামটা, সেই মোট ইনকামটাকেও আমরা এই নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোডের মধ্যে ধরবো।
তাহলে এবারে চয়েসেস গুলো দেখি 1 and 2, 2 and 3, 1, 2 and 3 আর 1 and 3। তো পরিষ্কার বোঝাই যাচ্ছে অপশন সি মানে 1, 2 and 3 এটাই হচ্ছে আমাদের কারেক্ট অপশন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই সেশন তোমরা আমাকে জানাও। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ছড়িয়ে দাও সকলের কাছে যাতে সকলেই পার্টিসিপেট করে এডুকেশন রেভলিউশনে। আর ভবিষ্যতে ইকোনমিক্সের আরো অনেক এমসিকিউ অ্যানালিসিস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকে এই পর্যন্তই, চলি, টাটা।